গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ম্যাট স্ক্রিমার্স। আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি, যেহেতু আমাদের এখানে এমনি থাকলে তো হবে না, কারণ অনেক ঘুরতে যাওয়ার ব্যাপার আছে, এখানে অনেক জায়গাগুলো দেখার ব্যাপার আছে, তো সেগুলো দেখতে হবে। তো আমরা গাড়ির সন্ধানে বেরিয়ে পড়েছি, একটা গাড়ি পাই কিনা। এখন ঠিক মতো করে আলোটা ফুটেনি, সমুদ্র দেখবো প্রথমে, তারপরে গাড়ি ঠিক করবো। এটা হচ্ছে 11ই মার্চ 2025-এর ভোরবেলা। দেখে বুঝতেই পারছো, এই যে মানুষগুলো ভিড়ে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে আছে ব্যাগপত্র নিয়ে, এরা সবাই প্রায় বলতে গেলে রাতের ট্রেনে বা ভোরের ট্রেনে কেউ এসে নেমেছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে এরা এখানে দাঁড়িয়ে আছে কেন? আসলে দুদিন পর তো দোল, তাই এরা কেউ হোটেল পায়নি। হোটেলে সেদিন একটা রুম পাওয়া যাচ্ছিল না। অবস্থা খুবই খারাপ এখানে। এ তো গেল অন্য প্রসঙ্গ। এরপরে আমরা একটু একটু করে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম সমুদ্রের দিকে। দেখতে পেলাম এক অপরূপ দৃশ্য। ওই দূরে একটা নৌকার মতো আসছে, কিছু বোট বা কিছু দেখা যাচ্ছে কিনা জানি না ক্যামেরায়, ওখানটা করে। হ্যাঁ, এইখানটা করে আসছে। আওয়াজ শুনতে পাচ্ছেন? অদ্ভুত একটা গর্জন। সূর্য ওঠার মুহূর্তে, সূর্য উঠলেই যেন শুরু দিন। আমার চ্যানেলে বসে যারা দেখছেন তারা এর আগে দেখেছেন নর্থ বেঙ্গলে আমি সানরাইজ দেখিয়েছিলাম। ওখানে মোটামুটি 4টে থেকে 4:30টার মধ্যে সূর্য ওঠে, যেহেতু পাহাড় অঞ্চলটা। তো এখানে দেখছেন যে সমুদ্র, সেজন্য মোটামুটি সানরাইজ হতে 6টা, প্রায় 6টা বেজে যাচ্ছে। তো এটাই হচ্ছে পার্থক্য। তো আমার বাবা এক সময় আমাকে বলেছিল, মানে আমার বাবা না, আমার ঠিক ঠাকমা বলছিল যে তাল গাছের সমান নাকি পুরীর ঢেউ। তো আমি এটা নারকেল গাছের সমান খুঁজে পাচ্ছি না। এটা কোন গাছের মতো, পাতাবাহার নাকি অন্য কিছু? মোটামুটি 6টা বাজতে চলছে, তো এই অবস্থা হয়ে আছে। হ্যাঁ, সূর্য এখনও ঠিকঠাক ভাবে ওঠেনি। তো আমি গুগল টাইম দেখলাম কটায় সানরাইজ হচ্ছে এখানে, তো 6টা দেখালো। 6টা বাজতে 2-3 মিনিট বাকি আছে। তো আমরা চলে যাচ্ছি এখান থেকে, কারণ আমাদেরকে গাড়ি দেখতে হবে। আমরা যেহেতু মন্দিরে যাব, হেঁটে হেঁটে তো যাওয়া যাবে না এখান থেকে, অনেকগুলো স্পট ঘুরতে হবে আমাদের। দেখি কোন গাড়ি পাই, দেখতে থাকো। A few moments later. তো গাইস, আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করতে একদম। এবং ওখানে যদিও বা ভিডিও করা এলাও না এবং ছবি তোলা এলাও না, সেটা তো আমাদেরকে মানতেই হবে। আর চলো দেখা যাক চলো বাড়ি। আমরা ওখানে তো আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। দেখো, একটা কথা মাথায় রাখবেন, আপনার কাছে স্মার্টফোন থাকলে আপনি কিন্তু কোথাও চট করে হারিয়ে যাবেন না, কারণ গুগল ম্যাপে আজকাল লোকেশনে সব কিছু দেখিয়ে দেয়। আমাদের হোটেল থেকে জগন্নাথ মন্দিরটা 15 মিনিটের রাস্তা। আমরা তো জানি না, এখানকার বাসিন্দা নই যেহেতু আমরা, তাই এই গাড়িতে আমরা জিজ্ঞেস করলাম কত নেবে ভাড়া। তো 15 মিনিটের রাস্তায় ওরা আমাদেরকে মোটামুটি 200 থেকে 250 টাকা বলছে। 300 টাকা বলে, প্রায় 300 টাকা অবধি ভাড়া পৌঁছেছে। কিন্তু আমি আছি না, তো আমরা ঠিক করলাম যে আমরা হেঁটেই চলে যাবো, এইটুকু কোনো ব্যাপারই না। ম্যাপ দেখে যাওয়াই যায় আজকাল সব জায়গায়। তো চলে যাচ্ছি, প্রচুর দর্শনার্থী যাচ্ছেন মন্দিরের মধ্যে, আর এভাবেই চলতে হবে। যেতে অনেক মন্দির পড়েছে, তো দারুণ সুন্দর। এই জায়গাটা দেখে মায়াপুরের কথা মনে পড়ছে। ঠিক মায়াপুর নবদ্বীপ যদি কেউ এসে থাকেন তাহলে বুঝতে পারবেন পুরো এই জায়গাটা। পুরীর জগন্নাথ মন্দির যাওয়ার আগে এই যে দোকান। পুরীর জগন্নাথ মন্দির যাওয়ার সময় আপনি দোকান অনেক দেখতে পাবেন, এইরকম গজার দোকান, খাজার দোকান এবং পুরনো মন্দির অনেক পড়বে। সেগুলো দর্শন করে আস্তে আস্তে এগিয়ে যাবেন সামনের দিকে। তো পুরনো মন্দির, দেয়ালে কত খোদাই করে। আপনারা যদি পুরীতে আপনাদের হোটেলটা স্বর্গদ্বারের কাছাকাছি বুক করে থাকেন, তাহলে সেখান থেকে জগন্নাথ মন্দির হাঁটা পথে 15 মিনিটের রাস্তা, খুব সহজেই জগন্নাথ মন্দির পৌঁছে যেতে পারেন। হ্যাঁ, তবে বয়স্ক মানুষ হলে অবশ্যই অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আপনারা গাড়ি ভাড়া ওই 250 থেকে 300 টাকা দিয়ে বুক করে নিতে পারেন। যাচ্ছেন, যদিও পুজোর সময় হয়তো হয়ে এসছে, এরকম দোকান আপনারা পেয়ে যাবেন এখানে এলে। দেখতে প্রচুর দোকান, রং বিক্রি হতো দেখলাম, কারণ দোলের সময় আমরা এসেছি।
হ্যাঁ, তবে বাইরে যে জিনিসগুলি বিক্রি হচ্ছে মানে পুজোর ডালা হিসেবে যেগুলো আমরা ধরে থাকি, সেগুলো নিয়ে আপনি যদি ভেতরে প্রবেশ করেন এবং যদি ভেবে থাকেন যে ওগুলো দিয়ে পুজো দেবেন, তাহলে কিন্তু ভুল। কারণ ওদের মন্দিরের ভিতরে একটা সিস্টেম অনুযায়ী পুজোটা হয়ে থাকে। ওখান থেকেই আপনাকে ভোগ কিনতে হবে এবং সেই মতো প্রণামী দিতে হবে এবং সেই মতো পুজোর ব্যবস্থা ওনারাই করে দেবেন। ভিডিও শুরুর প্রথমেই বলেছি 11th মার্চের কথা, আর এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ সেদিন ছিল আমার জন্মদিন। প্রথম জন্মদিনের সকালে জগন্নাথ দেবের দর্শন করা এমন সৌভাগ্য যে আমার হয়েছে, আমি জানি না কতটা পুণ্যের ফল এটা। জগন্নাথ মন্দিরটা ছোটবেলা থেকে দূরদর্শনেই দেখেছি। অনেক ছোটবেলায় যখন রথের মেলা হতো তখন দাদু ডেকে নিয়ে আমাদের দেখাতো রথ টেনে নিয়ে যাচ্ছে, কত মানুষজন এখান দিয়ে যাচ্ছে। আর আজকে আমরা নিজের চোখে সামনে থেকে দেখলাম, সত্যি একটা আলাদা অনুভূতি হচ্ছিল। কখনো ভাবতেই পারিনি এত কাছে হঠাৎ করে একদিন আমরা সপরিবারে পৌঁছে যাব। আমি যতটুকু জানি মন্দিরটি বেলে পাথরের তৈরি এবং 1161 খ্রিস্টাব্দ নাগাদ পুরীর এই জগন্নাথ মন্দির নাকি প্রতিষ্ঠা করা হয়েছিল। ঐতিহাসিকদের বিস্তর দ্বন্দ্ব আছে, তবে এর 4টি দ্বার রয়েছে। উত্তর দিকের দরজাটি হস্তিদ্বার, দক্ষিণ দিকের দরজাটি অশ্বদ্বার, পূর্ব দিকের দরজাটি সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজাটি ব্যাঘ্রদ্বার হিসেবেই পরিচিত। আমরা এখন মন্দিরের ভিতরে যাব পুজো দিতে, তো সেখানে ফোন অ্যালাউ না এবং জুতো অ্যালাউ না, তো ওই পিছনে কাউন্টারে আমরা রাখবো, দিয়ে যাবো। তোমাদের সাথে পরে দেখা হবে। 2000 years. অলরাইট গাইজ, আমরা অনেকক্ষণ পর ফিরে এলাম, কারণ দুপুরে টায়ার হয়ে গিয়েছিলাম, সমুদ্র স্নান ছিল, খাওয়া দাওয়ার ব্যাপার ছিল। তো এখন বিকেলবেলায় আবার ঘুরতে বেরিয়েছি, জগন্নাথ দেবের মাসি পিসির বাড়ি রাত যেতে হবে, তো সেগুলো দেখবো এবং তোমাদের দেখাবো। শর্ট করে বিকেলবেলায় একটা টোটো ভাড়া করে নিলাম। টোটো ভাড়া করতে আমাদের প্রায় 500 টাকা মতো খরচ হয়েছিল এবং সেটা নিয়ে আমরা লোকালের যতগুলো ছিল সব মন্দির দেখলাম। এটা ছিল জগন্নাথ দেবের মাসি পিসির বাড়ি। দেখো, কথায় কথায় আমি একটা কথা বলতেই ভুলে গিয়েছি। জগন্নাথ মন্দির আমরা যখন পরিদর্শন করি তখন এক পান্ডার সাহায্য নিয়েছিলাম। তোমরা এখানে অনেক পান্ডা পেয়ে যাবে, একটু বার্গেনিং করে নিয়ে তবেই তোমরা কিন্তু যাবে। বিকেলে জগন্নাথ দেবের মাসি পিসির বাড়ি দেখার পর আমাদের টোটোওয়ালা আর একটা মন্দিরে নিয়ে যায়। সেখানে আমরা না গিয়ে আমি আর দিদি হুট করে এই ফাঁকা দেখে বিচটাই নেমে পড়ি এবং আমার ইনস্টাগ্রাম চ্যানেল অর্থাৎ উইথ লাভস পুপুলে তোমরা যে ভিডিও এবং যে রিলসগুলো দেখেছো সবই এই বিচটাতেই করা। এতটাই ফাঁকা, এতটাই শান্তি গাইজ, কি বলবো। যদি সামনে যেতে এবং যদি তোমরা সামনে থাকতে তাহলে বুঝতে কতটা মানসিক শান্তি পাওয়া যায় এখানে দাঁড়ালে। দেখলাম ওখানে বেশ দারুণ লাগলো। তখন এই যানজট আর কোলাহল থেকে মুক্তি পেয়ে সমুদ্রের আওয়াজটা ক্যাপচার করলাম। ওইখানে যতটা ভিড় ছিল তার থেকে এখানে এসে ফটোশুট ভিডিও যা যা করার সব করতে পারো, কারণ এটা বেস্ট। ফাঁকা ফাঁকা যেহেতু সন্ধ্যা নামছে সেহেতু আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে, স্পটে যেতে হবে। সেজন্য আমরা ফিরে যাচ্ছি সমুদ্রকে টাটা বাই বাই করে। চলো, একটা কথা মানতেই হয়, আমরা বাঙালিরা যেমন টাইম মেনটেন করার চেষ্টা করি না, উড়িষ্যা দেশে বেশ টাইম মেনটেন করে। কারণ আমরা যে রাস্তা ধরে এগিয়ে চলেছি এটা হচ্ছে গৌড় বিহার আশ্রমের রাস্তা। এই জায়গাটা ঢুকতে গেলে মোটামুটি আপনাকে 12:30 থেকে 5:30টার মধ্যে আসতে হবে এবং আমরা অনেকটাই দেরি করে ফেলি এবং আমাদের মতো অনেক পর্যটক কিন্তু দেরি করেই ফেলেছে। তাই ওরা ওদের নির্দিষ্ট টাইমে কিন্তু এই আশ্রমের দরজা বন্ধ করে দিচ্ছে। আসলে ওরা কিন্তু সময়টা মেনেই চলে। মন্দিরটি প্রায় 150 বছরের পুরনো এবং এখানকার বিশেষত্ব হলো এখানে শৈব ও বৈষ্ণব ধর্মের সমস্ত দেবদেবীর মূর্তি পাওয়া যায়। একটা মন্দির আমাদের নিরাশ করলেও আরও অনেকগুলো মন্দিরের দ্বার খোলা ছিল, আর আমাদের দেখা এই মন্দিরটা সব থেকে বেস্ট ছিল। এত বড় মন্দির, আর একটা মজার ব্যাপার একটু পরে আপনারা দেখতে পারবেন যে আমরা জানি যে বৃন্দাবনে গোমাতার দেখা পাওয়া কিন্তু খুব একটা অদ্ভুত নয়, কিন্তু পুরীতে এসেও যে এইরকম গোমাতার দেখা পাবো মানে এত কাছ থেকে এবং এত সুন্দরভাবে, কাছ থেকে বলতে গেলে আপনারা অনেকেই হাসবেন আমি জানি কথাটা, কারণ আমাদের এখানেও গোমাতাকে দেখতে পাই, তো ওখানে দেখার মধ্যে আলাদা পার্থক্যটা কি। আসলে দেখুন গোমাতা কিভাবে মন্দিরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে, দেখুন কিভাবে নিজের জোরটা খাটাচ্ছে, কিভাবে সে ছিনিয়ে নিচ্ছে তার অধিকারটা,
কেউ চাইলেও কিন্তু তাকে ফেরাতে পারবে না। আর দেখুন কিভাবে লড়াই করে মন্দিরের মধ্যে প্রবেশ করছে। আসলে এখানে একটা ব্যাপার আছে, এই যে গোমাতা মন্দিরের মধ্যে প্রবেশ করলো তার একটা কারণ আছে, কারণ এই মন্দিরের মধ্যেই রয়েছে গোশালা। আর আমি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে একটাই কথা বলছিলাম যে কতটা পুণ্য করলে, কতটা সত্যি সত্যি পুণ্য করলে মানুষ এরকম জায়গায় জন্মগ্রহণ করতে পারে। জগন্নাথ মন্দির ছাড়াও অন্যান্য লোকালে যেসব মন্দিরগুলি রয়েছে সেগুলোতে সবগুলোতেই কিন্তু দর্শনার্থীদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে, তাই কেউ কিন্তু শুধু মুখে ফিরে যেতে পারবে না। আর এখানে দেখুন কি সুন্দর তারা চন্দন বাড়ছে, কি সুন্দর নিজের মতো করে জোগাড় করে নিচ্ছে। ভগবানকে যেন তারা নিজের হাতে সাজিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত। মন্দিরটা বাইরে থেকে দেখে আমি বুঝতেই পারিনি ভেতরে এত অপরূপ দৃশ্য রয়েছে। ভিতরে প্রবেশ করে দেখি এতগুলো শিবলিঙ্গ। আপনি এখানে এসে দেখতে পারবেন আলাদা আলাদা শিবলিঙ্গের নাম রয়েছে, প্রত্যেকটি কিন্তু আলাদা ধরনের এবং প্রত্যেকটি আলাদাভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। খুব সুন্দরভাবে সেটা আমরা দেখে পরেই গোশালাতে প্রবেশ করি। গোশালায় প্রবেশ করে গোমাতাদের আশীর্বাদ নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে দেখি সবাই চাকা ঘোরানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমিও একটু চাকা ঘুরিয়ে দিলাম। আপনি যাই করুন এখানে 10 টাকা করে আপনাকে দিতেই হবে। সব থেকে ভালো যেটা লেগেছে আমার এই মন্দিরে রাধা কৃষ্ণকে দোল দেওয়া। তারপরে আমরা চলে গেলাম অন্য স্পট। আর এখানে রয়েছে সোনার গৌরাঙ্গ, যেখানে ভিডিও করা একেবারেই অ্যালাউ ছিল না। তো যাই হোক, এই ছিল আমাদের পুরীতে কাটানো দ্বিতীয় দিনের মুহূর্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা। ये गलियां ये कूचे उम्मीद से लंबे यकीन से ऊंचे ये कूचे पुरपेच है दिलचस्प भी है रास्ते